হ্যালো বন্ধুরা, তোমাদেরকে এডু এনলাইটেনমেন্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো প্র্যাকটিস সেট 12 পর্যন্ত হয়েছিল, আজকে সেট 13 হবে, ঠিক আছে? তো চলো, আর যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টা বাজিয়ে দেবে, যাতে নোটিফিকেশানগুলো আসলে তোমরা দেখতে পাও ভিডিওগুলো, এবং প্র্যাকটিস করতে থাকো, তোমরা অবশ্যই সাকসেস পাবে, ঠিক আছে? তো চলো, বেশি কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম কোশ্চেন কী বলছে দেখি। দেখো, প্রথম কোশ্চেন কী বলছে, দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যা থেকে 30% ও 40% বেশি হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত অংশ, ঠিক আছে? তাহলে তিনটি সংখ্যা আছে, তাহলে সেই তিনটি সংখ্যা আমি লিখছি, ঠিক আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলছে, দুটি সংখ্যা যথাক্রমে তৃতীয় সংখ্যা থেকে এত এত বেশি। তাহলে আমি যদি তৃতীয় সংখ্যাকে 100 ধরে নিই, ঠিক আছে? তা তৃতীয় সংখ্যা যদি আমি 100 ধরে নিই, তাহলে প্রথম সংখ্যা কত বেশি? এই যে দিয়েছে 30% বেশি, তার মানে 130%, 130, 30% বেশি মানে কি 130। আবার দ্বিতীয়টা 40, তার মানে কি 140 বেশি। এবারে বলেছে যে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত অংশ। তাহলে এই যে প্রথম সংখ্যা 130, সেটি দ্বিতীয় সংখ্যার 140 কত অংশ? আমি ধরে নিলাম 100%, ঠিক আছে? ক্যালকুলেশন করে দাও, 0 0 কাটো, তাহলে ওপরে থাকছে কত? 1300, নিচে 14। তাহলে ক্যালকুলেশন করো এবার, এটা ক্যালকুলেশন করে দেখবে কাছাকাছি 92 এর কাছাকাছি যাবে, ঠিক আছে? তো আমি অ্যান্সারটা মানে কাছাকাছি এইরকম থাকবে চিহ্ন যেহেতু, তার মানে কাছাকাছি কি 92 এর কাছাকাছি দেখবে। তাহলে তোমরা ক্যালকুলেশন করবে বাড়িতে, দেখবে 92% কাছাকাছি হবে, ঠিক আছে? তাহলে একের বি হচ্ছে রাইট অ্যান্সার। মানে পুরোপুরি হবে না, যেহেতু এখানে বলে দিচ্ছি দেখো কাছাকাছি মান, ঠিক আছে? তাহলে 92 পুরোপুরি সংখ্যা, ওই জন্য অ্যান্সারটা হচ্ছে 92। তো চলো পরে কোশ্চেন দেখি। 2 নম্বর কোশ্চেন বলছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 96% বাড়ালে তার বাহুর দৈর্ঘ্য কত শতাংশ বাড়বে? তাহলে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমি ধরে নিই, আচ্ছা 96% আছে, 96% মানে কি 96/100। তাহলে আমি এখানে লিখছি, তাহলে নিচের ভ্যালুটা কি 196 কী হয়েছে, বেড়েছে, তার মানে কী হয়ে যাবে প্লাস, তাহলে 196। তাহলে এবার কী বলেছে, বাহুর দৈর্ঘ্য কত শতাংশ বাড়বে। তাহলে যেহেতু ক্ষেত্রফল যদি বাহু স্কোয়ার হয়, যদি ক্ষেত্রফল তোমার বাহু স্কোয়ার হয়, তাহলে বাহুর কত, যদি এটা ক্ষেত্রফল হয় তাহলে বাহু কত কী হয়ে যায়, √, ক্ষেত্রফল হয়ে যায়। তাহলে এটার কি করব, জাস্ট রুট করে দেবো। তাহলে এবার রুট করে দেখো, এটার অ্যান্সার কত, 10, এটা কত 14। তাহলে কত বাড়ছে, 4, কার উপরে, 10-এর উপরে, কত শতাংশ, 100%। ক্যালকুলেশন করে দাও, 0 0 কাটো, তাহলে পেয়ে গেলাম কত, 40%। তাহলে অ্যান্সার খুব সহজে হয়ে গেল 2-এর এ, ঠিক আছে? চলো পরের কোশ্চেন। বলছে 6 জন পুরুষ অথবা 10 জন মহিলা একটি কাজ 15 দিনে সম্পন্ন করতে পারে, ওই কাজটি 3 জন পুরুষ ও 10 জন মহিলা কত দিনে করবে? তাহলে কিছুই নেই, কি করব, যে দিনটা আছে সেই দিনটাকে আমি কি করব, ওপরে লিখব 15 বাই, এবারে কি করব, পরের পুরুষ কত আছে 3, তার নিচে আবার বাই আকারে কী লিখব, আগের পুরুষ মানে প্রথমে যেটা দেওয়া থাকবে, কত দেওয়া আছে 6, তাহলে নিচে 6 প্লাস পরের মহিলা কত আছে 10, আগে মহিলা কত আছে আবার 10, তাহলে সেটাকে নিচে লিখে দিলাম। এবারে ক্যালকুলেশন করে দাও, তাহলে 15, নিচে কত থাকছে 3 দিয়ে যদি 6 কেটে দিই, তাহলে 1/2, 10 10 কেটে দিলে 1। তাহলে দেখো 15 আর নিচে থাকছে 1-এর সাথে 1/2 যদি ভগ্নাংশ যোগ করি, তার মানে কি জাস্ট কিছু না, 2 আর 1 যোগ করে দাও, তাহলে 3, আর নিচে ছিল 2। তাহলে এবারে 15 ইন্টু নিচের যে 3/2 আছে সেটা কি হয়ে যায়, উল্টে যাবে। তাহলে যদি আমি কাটাকাটি করে দিই, 3 দিয়ে 5, তাহলে 5 দিয়ে 10। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমি, কত দিনে সে করবে, 10 দিনে করবে, ঠিক আছে? তাহলে আমার রাইট অ্যান্সার 10, 3-এর সি হচ্ছে কি রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। চলো পরের কোশ্চেন যাই। পরের কোশ্চেন বলছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 60 মিটার ও প্রস্থ 40 মিটার,
আয়তক্ষেত্রের চারিদিকে 1 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে আমি একটা আয়তক্ষেত্র আঁকি, ঠিক আছে, এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য 60, প্রস্থ 40। তাহলে এর যখনই এই ধরনের অঙ্ক থাকবে তাহলে প্রথমে যেটা আয়তক্ষেত্র হলো তার ক্ষেত্রফল বের করে দাও। তাহলে 60 আর 40 গুণ করে দিলে কি ক্ষেত্রফল পেয়ে গেলাম 2400, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে সেটাই আমি ক্ষেত্রফলটা বের করে দিলাম কত, 2400। এবারে বলেছে আয়তক্ষেত্রের বাইরের চারিদিকে, মানে বাইরের দিকে 1 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে আমি যদি বাইরের দিকে 1 মিটার চওড়া রাস্তা আঁকি, ঠিক আছে, তাহলে এই যে দেখো এটুকু এটুকু কত 1, এটুকু কত 1, সব দিকে কি 1 1 করে বাড়ছে, 1 1 করে বাড়ছে, তাই তো, এদিকেও 1 বাড়ছে, এদিকেও 1 বাড়ছে। তাহলে টোটাল আগে দেখো প্রস্থ ছিল এইটুকু 40, লাল কালি দিয়ে বোঝাচ্ছি, দেখো প্রস্থ ছিল এখান থেকে এটি 40, আবার এদিকে 1 বেড়েছে, এদিকে 1 বেড়েছে, তাহলে টোটাল প্রস্থ কত হয়েছে, 1 আর 1 2, মানে 42, 2 বেড়ে গেছে। আবার সেমভাবে যদি এদিকে 2 বাড়ে তাহলে কত হয়ে যাবে, দৈর্ঘ্য কত, 62। তাহলে এবারে ক্ষেত্রফল কত, 62-র সাথে 42 গুণ, তাহলে 62-র সাথে 42 গুণ করে দাও। তাহলে গুণ করে দিলে 2 দুগুণে 4, 6 দিয়ে 12, 4 6 24, তাহলে কত হচ্ছে 4 10 5 6 2, 2604। তাহলে এবার কী করবো, ক্ষেত্রফল, মানে এই যে রাস্তার ক্ষেত্রফল, এই রাস্তার ক্ষেত্রফলগুলো চাইছে। তাহলে 2604 থেকে আগের ক্ষেত্রফলটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 204। তাহলে 4-এর ডি অ্যান্সার, ঠিক আছে। চলো পরে কোশ্চিন। একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকার নোট আছে মোট 80টি। ওই ব্যাগে মোট 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? আমি ধরে নিলাম 5 টাকার নোট আছে এক্সটি, 10 টাকার আছে ওয়াইটি। তাহলে যদি আমি এক্স আর ওয়াই প্লাস করি, মানে এক্স নোট আর ওয়াই নোটটি যদি টোটাল করি তাহলে কটা আছে, 80টা। এটাকে আমি 1 নম্বর সমীকরণ দাগ দিলাম, ঠিক আছে। আবার বলেছে যদি এক্সটা যদি 5 টাকা নোট থাকে তাহলে টোটাল কত টাকা আছে, 5x টাকা। সেমভাবে পরেরটা ওয়াইটা যদি থাকে 10 টাকা নোট, তাহলে টোটাল কত টাকা আছে, 10y, সমান কত দেওয়া আছে দেখো, মোট 600 টাকা হয়ে গেছে। তাহলে এটাকে আমি দিয়ে দিলাম 2 নাম্বার। এবারে জাস্ট ক্যালকুলেশন করে এক্স আর ওয়াইয়ের মান বের করো। তাহলে কী দিয়েছে দেখো, 10 টাকা নোট, 10 টাকা নোট কী ধরেছিলাম, ওয়াই ধরেছি, তাহলে ওয়াইয়ের মানটা বের করতে হবে। তাহলে ওয়াইয়ের মান যদি বের করি তাহলে কী করবো, 1 নম্বর সমীকরণকে আমি এক্স এক্স কাটাতে হবে, এক্স এক্স বাদ দিতে হবে, তাহলে এক্সকে 5 দ্বারা গুণ করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণকে 5 দ্বারা গুণ করে দিচ্ছি, 5x প্লাস 5y প্লাস 400। তাহলে এখানেও 5 দ্বারা গুণ, এখানেও 5 দ্বারা গুণ, এখানেও 5 দ্বারা গুণ, তাই তো। এবারে 2 নম্বর সমীকরণটাকে নিচে লিখে দাও, 5x প্লাস 10y সমান 600। এবারে মাইনাস করে দাও, তাহলে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এটা কেটে গেল। তাহলে 5y থেকে 10y যদি এখন মাইনাস চিহ্ন, তাহলে কী হয়ে যাবে, মাইনাস 5y, আর এখানে হয়ে যাবে মাইনাস 200। মাইনাস মাইনাস কেটে গেল ওয়াই, তাহলে 5 5 কেটে গেল, ওয়াইয়ের মান 40। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমি, ওয়াইয়ের মান হচ্ছে 40। তার মানে 10 টাকা নোটের সংখ্যা ওয়াই ধরেছিলাম, তাহলে 10 টাকা নোটের সংখ্যা কটা আছে, 40টা। তাহলে 5-এর এই হয়ে গেল কি রাইট অ্যান্সার, তাই তো। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলছে একটি চৌবাচ্চার নল দিয়ে 8 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু তলদেশে ছিদ্র থাকায় পূর্ণ হতে 12 ঘন্টা সময় লাগে। যদি চৌবাচ্চা পূর্ণ থাকে তবে ছিদ্র দিয়ে কত ঘন্টায় চৌবাচ্চা খালি হবে? কিছুই না, 8 12, এটা কি খালি করছে আমরা মাইনাস, লসাগু করে দাও, 24, এখানে 3, এখানে 2, তাহলে 3 থেকে 2 বাদ 1, তাহলে ক্ষমতা হচ্ছে 1, তাহলে টোটাল মেন কত, কাজ কত, 24, তাহলে সেটাকে ক্ষমতা দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার আমি পেয়ে গেলাম। তাহলে 6-এর সি হচ্ছে কি রাইট অ্যান্সার, ঠিক আছে, খুব সহজ ছিল। পরের কোশ্চেন দেখি। 7 নম্বর কোশ্চেন বলছে এ বি সি একটি যৌথ ব্যবসায় এত অনুপাতে বিনিয়োগ করে, মানে এত টাকা বিনিয়োগ করে, যদি তাদের লভ্যাংশ অনুপাত এত হয় তবে তাদের বিনিয়োগের সময়ের অনুপাত কত? তাহলে দেখো এ বি সি অনুপাতে আছে কত, 6:9:10। এখানে আমরা কি করি, এই যে টাকাটা করি তার সাথে কি করি, সময় গুণ করি, তাই তো। এখানে সময় গুণ করি, এখানেও সময় গুণ করি, এখানেও সময় গুণ করি। এবার গুণ করার পরে যেটা কি পাই, লাভ পাই, তাই তো। তাহলে সেই লাভটারই অনুপাত কত দিয়েছে বলে দিয়েছে দেখো, 2 3 5। তাহলে এই সময়ের অনুপাতটা চেয়েছে, তাহলে সময়ের অনুপাত করতে গেলে আমি কি করব, জাস্ট
যেটা লাভ আছে সেটাকে তার মূলধন দ্বারা ভাগ করে দেবো। তাহলে 2/6। সেমভাবে বি এর ক্ষেত্রে 3/9, সেমভাবে সি এর ক্ষেত্রে 5/10। এবার ক্যালকুলেশন করে দাও, তাহলে হয়ে যাচ্ছে 1/3, এখানেও 1/3, এখানে 1/2। এবারে উপায় কি, যে 3 3 2-এর এই যে 3 3 2-এর লসাগু কত, 6, 6 দ্বারা সবটাকে গুণ করে দাও। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করলে হয়ে যাবে 2, এটাও 2, আর এটা 3। তাহলে আমি অ্যান্সার পেয়ে গেলাম কত, 2:2:3। ঠিক আছে, তাহলে অপশান কোথায় আছে, অপশান বি হচ্ছে কি রাইট অ্যান্সার সাথে। চলো নেক্সট কোশ্চেন। কিছু টাকা সরল সুদে বিনিয়োগ করলে 20 বছরে সুদে আসলে দ্বিগুণ হয়, সুদের হার কত? কিছুই নেই, মোট টাকা আমি ধরলাম 100। ঠিক আছে, মোট টাকা আমি ধরলাম 100, সেটা কত গুণ হয়েছে কোশ্চেনে বলা আছে দ্বিগুণ, তাহলে কত হয়ে গেল 200। তাহলে ওপরে কী লিখবো, যে ডাটাটা দেওয়া আছে এই যে 20, আর নিচে কী লিখবো, তাদের গ্যাপ কত 100। এবার কিছুই নয়, ওপরের সাথে 100 সমান করে দাও নিচের গ্যাপটা, তাহলে 100 সমান কত পেয়ে গেলাম 5। তাহলে এটাই হয়ে গেল আমার অ্যান্সার, তাহলে 8-এর ডি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, সুদের হার 5%। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে এম এর পাওয়ারে এম সমান যদি 256 হয়, তাহলে চেয়েছে m+1 তার পাওয়ারে m+1। ঠিক আছে, তাহলে কি করব, যে এম এর পাওয়ারে যদি এম থাকে, তার মানে এই 256কে এমন আকারে ভাঙবো যাতে যার পাওয়ারে আবার সেম সংখ্যাটাই থাকে। তার মানে দেখো, যদি আমি এটাকে 256 যদি আমি 4-এর পাওয়ারে 4 লিখি, 4-এর পাওয়ারে 4 মানে কি, 4টা 4 গুণ, তাই তো? তাহলে দেখো 4×4 16, 4×16 64, 64কে 4 দিয়ে গুণ করলে 256। তাহলে আমি 256কে 4-এর পাওয়ারে যদি 4 লিখি, তাহলে দেখো বাদিকে আছে এম এর পরে এম মানে সেম সংখ্যা, ডান দিকেও সেম সংখ্যা রাখছি। তাহলে এখানে এম এর মান কত হয়ে গেল, এম এর মান হয়ে গেল 4। তাহলে এম এর মান এবার জাস্ট বসিয়ে দাও, তাহলে 4+1, আবার পাওয়ারে 4+1, পাওয়ারে জাস্ট বসিয়ে দিলাম। তাহলে নিচে কত হচ্ছে 5, ওপরেও 5, তাহলে 5-এর পাওয়ারে 5 যদি করি, তার মানে 5টা 5 গুণ, তাই তো? তাহলে গুণ করে দাও, 5×5 25, 125, 625 আর 3125। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম আমি 3125। তাহলে 9-এর ডি হয়ে গেল কি রাইট অ্যান্সার, তাই তো? আশা করি বুঝতে পেরেছো এটা। চলো পরের কোশ্চেন। দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 4:9, তাহলে তাদের পরিসীমার অনুপাত কত? যদি মাথায় রাখবে ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, পরিসীমা হোক বা বাহু হোক বা কর্ণর অনুপাত হোক, যদি এই ধরনের কিছু চাই, তাহলে জাস্ট কি করব, যে 4 আর 9 আছে তাদের রুট করে দেবো, তাহলে কি হয়ে যাবে 2 3। তাহলে যদি বাহুর অনুপাত চাইতো তবুও এটা, কর্ণের অনুপাত তবুও এটা, পরিসীমা অনুপাত তবুও এটা, তাহলে অ্যান্সার হয়ে গেল 10-এর বি। ঠিক আছে, খুব সহজে হয়ে গেল। পরে কোশ্চেন বলছে 2 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম বিজোড় সংখ্যার গড় কত? তাহলে মাথায় রাখবে 2 অঙ্কের বৃহত্তম বিজোড় সংখ্যা কি, 2 অঙ্কের বিজোড় সংখ্যা কোনগুলো, যেগুলো 2 দ্বারা ভাগ যায় না। তাহলে 2 দ্বারা ভাগ যায় না বৃহত্তম সংখ্যা কি আছে, 2 অঙ্কের কি আছে 99। আবার ক্ষুদ্রতম সবচেয়ে বিজোড় সংখ্যা কি আছে, যেটা 2 অঙ্কের, সেটা কি 11। তাদের গড় চেয়েছে, তাহলে 99 একটা সংখ্যা আর একটা সংখ্যা 11, তাহলে তাদের যোগ করে কি করব, 2 দিয়ে ভাগ, তাহলে যোগ করে দাও, 9 × 10, 9 × 10, তাই তো? নিচে 2, তাহলে অ্যান্সার হয়ে গেল কত আমার 55। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম গড় কত 55, 11 ডি হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেন বলছে 5টি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি 75 হলে সবচেয়ে ছোট সংখ্যাটি কত? তাহলে 5টি ক্রমিক আছে, তাহলে ক্রমিক মানেই আমাকে কি করতে হবে, 5টা দাগ টানতে হবে, 1 2 3 4 5, 5টা দাগ মানে কি, এগুলোতে 5টা সংখ্যা বসবে। তাহলে 5টা ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি যদি 75 হয়, তাহলে তাদের গড় কত হবে, নিশ্চয়ই 5 দ্বারা ভাগ করলে, তাহলে তাদের গড় কত 15। সেই গড়টা কোথায় পাশে, মাঝখানে, তাহলে বাদিক থেকে দুটো সংখ্যা, ডান দিক থেকে দুটো সংখ্যা, তাহলে মাঝখানে যে পড়ে আছে সেটাই তো গড়, 15 বসলো। তাহলে 15-র আগে বিজোড় সংখ্যা কী আছে 13, 13-র আগে কী আছে 11, সেমভাবে 15 পরে 17, 17 পরে 19। তাহলে কী চেয়েছে, সবচেয়ে ছোট সংখ্যাটি কত, সবচেয়ে ছোট সংখ্যা কত 11, তাহলে অ্যান্সার হয়ে গেল 12-র এ। ঠিক আছে, কোনো এক্স ধরে কিছু করতে হবে না, যেভাবে বলছি সেভাবে হয়ে গেল। ঠিক আছে, পরের কোশ্চেন 13 নম্বর কোশ্চেন বলছে একটি শহরের জনসংখ্যা 18,000
জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে 10% মানে কত আমরা জানি 1/10। যদি বৃদ্ধি পায়, যেহেতু বৃদ্ধি পেয়েছে তাহলে কী হবে? যোগ হবে। তাহলে নিচের ভ্যালু 10, ডান দিকে কত লিখবো? 11, কারণ এই যে একটা বৃদ্ধি পাচ্ছে কয় বছর আছে? 2 বছর, সেটাকে 2 বার লিখবো। তাহলে 10 থেকে 11, এবারেই গুণ করে দাও। 100 ডান দিকে 121, ঠিক আছে? তাহলে এটা 2 বছর আগে ছিল আর এটা 2 বছর পরে, তাই তো? তাহলে যেটা 100 ছিল আগে সেটাই কোশ্চিনে দেখো বলা দিয়েছে কত? 18,000। তাহলে 1 সমান কত? দুটো শূন্য কেটে দিলাম, কত থাকছে? 180। তাহলে 1-এর মান পেয়ে গেছি। এবারে চেয়েছে কি 2 বছর পর, তাহলে পরে কত? 121। তাহলে 100 সমান 121 হলে, সরি 180 হলে, তাহলে 121 সমান কত? তাই তো? তাহলে গুণ করে যদি আমি দেখি, তাহলে গুণ করে আসবে 21,780। তাহলে এটা হয়ে গেল আমার কি রাইট অ্যান্সার, 21,780। তাহলে কোন অপশান আছে? 13 সি হচ্ছে রাইট অ্যান্সার, 21,780। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরে কোশ্চেন। তোমাদেরকে তাড়াতাড়ি অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, ঠিক আছে? কোনো আজে বাজে না বকে, যাতে তোমাদের দেখতে ভালো লাগে যে অঙ্কর মধ্যেই চলে যাচ্ছি আমরা, ঠিক আছে? যে একটা অঙ্ক করে 5 মিনিট তোমাদের সাথে গল্প করবো সেটা নয়, খুব তাড়াতাড়ি করার চেষ্টা করি, কারণ তোমরা জানোই আমি একটা জবের সাথে জড়িত। তাই যত তাড়াতাড়ি পারি তোমাদের জন্য প্র্যাকটিস সেটগুলো তৈরি করে টাইপ করে আবার ভিডিওগুলো রেকর্ড করে তোমাদেরকে দিয়ে দিই, ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগছে ভিডিওগুলো, আর যেগুলো হোমওয়ার্ক দিই সেগুলোর অ্যান্সারগুলো অবশ্যই কমেন্টে জানাবে। চলো কোশ্চেন কী বলছে? 14 নম্বর বলছে, এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রি করে, আরও 2400 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, তবে তার 8% লাভ হতো। টিভিটির ক্রয় মূল্য কত? তাহলে কিছুই করতে হবে না, এই যে 5% আর 8%, তাহলে 5% থেকে 8%-এ কত লাভ হতো যদি আরও বিক্রি করতো? যদি 5% আর 8%-এ যদি বিক্রি করতো তাহলে কত লাভ হতো? আরও 3%। তাহলে সেই 3%টাই কত? 2400, তাই তো? তাহলে 1 সমান কত? 800। তাহলে 1-এর মান পেয়ে গেছি। তাহলে 1-এর মান পেয়ে যাওয়া মানে সব কিছু বের করতে পারবো। টিভিটির ক্রয় মূল্য, তাহলে 100 দ্বারা গুণ করে দাও, তাহলে কত পেলাম? 80,000। তাহলে ক্রয় মূল্য পেয়ে গেলাম 80,000। তাহলে 14 বি হয়ে গেল কি রাইট অ্যান্সার, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। তো কেমন লাগছে অবশ্যই জানাবে ভিডিওগুলো। চলো পরে কোশ্চেন 15 নম্বর। 160 মিটার দীর্ঘ একটি ট্রেন এত কিলোমিটার বেগে যায়, 140 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রমণে কত সময় নেবে? তাহলে আমরা জানি স্পিড ইকুয়ালস টু কী হয়? ডিস্টেন্স আপন টাইম। তাহলে স্পিড কী আছে? 40 কিলোমিটার পার ঘন্টা। আবার দেখো এগুলো তো মিটারে আছে, ঠিক আছে? তাহলে সেটাকে আমি মিটারে করে নিচ্ছি। তাহলে 40 ইন্টু 5/18, কারণ কি কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দ্বারা গুণ করতে হয়, সমান দূরত্ব মানে কি আপেক্ষিক দূরত্ব, ট্রেনের দৈর্ঘ্য 160 প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত আছে? 140। নিচে টিটা চেয়েছে, এবারে ক্যালকুলেশন করে দাও। তাহলে দেখো, আচ্ছা এরকমই থাক, ঠিক আছে? 40 ইন্টু 5/18 সমান, ওপরে যদি যোগ করি 16 আর 14 যোগ করলে 30 আর একটা শূন্য, নিচে টি। তাহলে এবারে কাটাকাটি করে দাও, 0 0 কাটলো, 5 দিয়ে আবার কাটলো 6, আবার দেখো 2 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 3, আবার 2 দিয়ে এটা কাটলে 9। তাহলে সব কিছু কাটাকাটি হয়েছে। এবার আর গুণ করলে টি সমান 9 আর 3 গুণ করলে 27। তাহলে কত সেকেন্ডে করবে? 27 সেকেন্ডে। তাহলে 15-এর এ হচ্ছে কি রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো পরে কোশ্চিন। একটি টিভি 19,800 টাকায় বিক্রি করলে একজন দোকানদারের 10% লাভ হয়, তার ক্রয় মূল্য কত? 10% মানে কত? 1/10। তাহলে 10 থেকে লাভ হচ্ছে মানে কি 11 হচ্ছে, কারণ কি এই যে যেটা 1 সেটা কি যোগ হয়ে যাবে। তাহলে এত টাকায় বিক্রি করলে একজন দোকানদার এত টাকা লাভ হয়। তাহলে এই যে বিক্রি করছে মানে 10 টাকায় কিনে ক্রয় মূল্য 11 টাকায় বিক্রি করছে, তাহলে আমার কাছে 11 টাকা বিক্রয় মূল্য, কোশ্চেনে ওটাই এখন 19,800 টাকায় বিক্রি করে, তাহলে সেটা সমান, তাহলে 1 সমান কত? 1800, ঠিক আছে? তাহলে 1-এর মান পেয়ে গেছি। কী দিয়েছে? ক্রয় মূল্য কত? 10। তাহলে 1 সমান যদি এটা হয় তাহলে 10 সমান কত? নিশ্চয়ই এটার সাথে 10 গুণ। তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 18,000। তাহলে অপশান বি হচ্ছে কি রাইট অ্যান্সার, 16 বি, ঠিক আছে? চলো পরে কোশ্চেন। 30 লিটার মিশ্রণে জল ও সিরাপের অনুপাত 11:4
কত লিটার জল মেশালে ওই অনুপাত 6:1 হবে। তাহলে 30 লিটার মিশ্রণে 11:4 যে আছে সেটাকে আমি যদি টোটাল করে দিই তাহলে টোটাল কত 15। সেই 15টা কত দেওয়া আছে 30 লিটার, তাহলে 15 সমান 30, 1 সমান কত 2। তাহলে এখানে জলের পরিমাণ কত হয়ে গেল, এই যে 11-র সাথে 2 গুণ, তাহলে কত হয়ে গেল 22। সেমভাবে সিরাপ কত হয়ে গেল, এই যে 4-এর সাথে 2 গুণ, তাহলে কত হয়ে গেল 8। তাহলে এখন কি বলছে কত লিটার জল আরও মেশাতে হবে, তাহলে ধরে নিলাম 22-এর সাথে আমি x লিটার জল মেশাচ্ছি, নিচে আছে সিরাপ, তাহলে জল বাই সিরাপ অনুপাত করে দিলাম, সেই অনুপাতটাই কত 6/1। ঠিক আছে, 6/1 যদি হয় তাহলে ক্যালকুলেশন করে দাও, তাহলে আর গুণ করে দিচ্ছি 22 প্লাস এক্স, 6×8 48, তাহলে এক্সের মান 48 থেকে যদি আমি 22 বাদ দিয়ে দিই তাহলে অ্যান্সার পেয়ে যাবো 6×2 26। তাহলে 26 লিটার জল কি আমাকে আরও মেশালে সেই অনুপাতটা কত হবে 6:1 হবে। আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন দেখি। 18 নম্বর কোশ্চেন বলছে, একটু ফাস্ট চলছে, ঠিক আছে। একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের মান 10 এবং 15, তাদের মধ্যবর্তী উচ্চতা 12 মিটার হলে ক্ষেত্রফল কত। তাহলে একটা ট্রাপিজিয়াম যদি আমি আঁকি, ঠিক আছে, ধরো একটা ট্রাপিজিয়াম, সেই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়, সমান্তরাল কোন দুটো বাহুদ্বয়, এই যে এই বাহুটা আর এই বাহুটা কি সমান্তরাল আছে, তাহলে এদের মান বলে দিয়েছে একটা 10 একটা 15। বলেছে যে তাদের মধ্যবর্তী উচ্চতা, তার মানে এই যে উচ্চতাটা কত বলেছে 12, তাহলে ক্ষেত্রফল কত। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র মাথায় রাখবে যে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, মানে এই সমান্তরাল বাহু দুটির কী হয়ে যাবে যোগ, ঠিক আছে, ইন্টু কী হয়ে যাবে, এই যে উচ্চতাটা থাকে সেটা ইন্টু হয়ে যাবে আর নিচে 2 থাকবে, তার মানে লিখতে চাইছি আমি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে 10 + 15 ইন্টু উচ্চতা কত 12। ক্যালকুলেশন করে দাও, এখানে হয়ে গেল 25, এখানে হয়ে গেল 12, এবারে 2 দিয়ে কেটে দাও, 2 6, তাহলে 6 25-এ 150। তাহলে অ্যান্সার দেখো আমি পেয়ে গেলাম ক্ষেত্রফল কত 150 বর্গমিটার। তাহলে অ্যান্সার হচ্ছে 18-র ডি হচ্ছে কি রাইট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন 19 নম্বর বলছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 54 বর্গ সেমি, ওই ঘনকের আয়তন কত। সমগ্র তলের ক্ষেত্রফল, একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হয় 6a²। এটা কি, এটা হচ্ছে তার সেই ঘনকের বাহু, ঠিক আছে। তাহলে 6a² সমান কত দেওয়া আছে 54, তাহলে a² সমান কত হয়ে যাবে 6 9 54, 6 দিয়ে কেটে দিলাম, তাহলে এখান থেকে a এর মান কি হয়ে যাবে √9 মানে কত 3, তাহলে a এর মান পেয়ে গেলাম 3। ঠিক আছে, তাহলে চেয়েছে ওই ঘনকের আয়তন কত, আয়তনের সূত্র কি a³ মানে বাহুর কিউব, তাহলে a এর মান কত 3, 3-এর যদি আমি কিউব করি তাহলে কত হয়ে গেল 3-এর কিউব করলে 27, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে 19-এর বি হচ্ছে কি রাইট অ্যান্সার। ঠিক আছে, এই সেটের দেখো লাস্ট কোশ্চিন করতে যাচ্ছি 20 নম্বর কোশ্চিন বলছে, দেখো একটি লম্ববৃত্তাকার চোঙের 1540 ঘন সেমি, এখানে ছুটে গেছে একটু, ঠিক আছে, যেটা আয়তনটা দিয়েছে 1540 ঘন সেমি, তার উচ্চতা 10 হলে ব্যাসার্ধ কত। তাহলে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র কি দেখো, আয়তনের সূত্র হচ্ছে πr²h, তাহলে আয়তনটাই সেটা কত দিয়েছে 1540। ঠিক আছে, তাহলে এবারে পায়ের মান কত 22/7, আর এর মানটা ব্যাসার্ধ চেয়েছে, তাহলে r² থাকলো, ইন্টু উচ্চতা কত, এই যে h উচ্চতা কত দিয়েছে 10 হয়েছে, সমান 1540। কাটাকাটি করে দাও, 0 0 কাটলো, 22 দিয়ে এই 7 কাটলো, তাহলে r² সমান কত পেলাম, সাথে সাথে 49, আর এর মান কত √49, তার মানে কত 7, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 7। তাহলে 20-এর এ হয়ে গেল কি রাইট অ্যান্সার। ঠিক আছে, তো 20 নম্বরের কোশ্চেন করে দিলাম। ঠিক আছে, 20টা কোশ্চেনের সেট বুঝতে পারছো। তো আশা করি তোমাদের ভালো লাগলো, তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছে ভিডিওগুলো। ঠিক আছে, তবে আমি আরও উৎসাহ পাবো ভিডিওগুলো তৈরি করার জন্য তোমাদের। তো এইটুকু ছিল আজকে, সবাই ভালো থেকো, ধন্যবাদ।